আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে মিষ্টি রেসিপি, তাও আবার একই সাথে 4 রকমের মিষ্টি। আর এই মিষ্টিগুলো খেতে হবে ছানার মিষ্টির মতো নরম তুলতুলে রসালো। প্রথমে আমি গুঁড়ো দুধের জিলাপি করে দেখাচ্ছি। আজকে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো 1 কাপ গুঁড়ো দুধ আর সামান্য ময়দা দিয়ে। আমি আশা করছি আমার অন্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি আর দিচ্ছি 2.5 কাপ জল। এই শিরার মধ্যে আমি কোনো এলাচ দানা দেব না। এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে, ঘন শিরা কখনোই করা যাবে না। চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনি গলে ফুটে উঠেছে, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। কাচের বোল নিয়েছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন বড় এলাচ আর জায়ফল। এখান থেকে আমি অল্প পরিমাণ নিয়ে গুঁড়ো করে মিষ্টির মধ্যে মেশাবো। আপনারা সেটা দেখতে পারবেন। এই জায়ফল আর বড় এলাচের গুঁড়ো না দিলে ছানার জিলাপির আসল স্বাদ পাবেন না। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি। এবার জায়ফল আর এলাচ গুঁড়োটা দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু দিয়েছি। আর এটার মধ্যে 4 টেবিল চামচ লিকুইড দুধ আছে। এবার বেকিং সোডা দিয়ে দেব। এখান থেকে বেকিং সোডা আমি 2 চিমটি নেব। ঠিক 2 চিমটিতে যতটুকু ওঠে ঠিক ততটুকুই নেব। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিচ্ছি। আমি যেভাবে মিষ্টিগুলো বানাচ্ছি, যে উপকরণগুলো দিচ্ছি, আপনারা যদি সেভাবেই বানান আপনাদের মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে। এবার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। এই তো এতটুকু বেকিং সোডা আমি নিয়েছি। আমার আটা দিয়ে তৈরি গোলাপজামুন মিষ্টি রেসিপিটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন। অনেক বন্ধুরা খুব সুন্দরভাবে বানাতে পেরেছেন, আবার অনেক বন্ধুরা বানাতে পারেননি। যে বন্ধুরা বানাতে পারেননি আপনারা চেষ্টা করুন, ঠিক পারবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। আর ঘি দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে। আর ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। একটা সময় দেখবেন যে দানা দানা হয়ে গেছে। এবার গুঁড়ো দুধ ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু সময় ধরে মিশিয়ে নিলে মিষ্টিগুলো ছানার মিষ্টির মতো হবে। আর দেখুন আমার মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে দানাদার হচ্ছে, আরও অনেক বেশি দানাদার হবে। আমি কিন্তু এখানেও কেটে দিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। বুঝবেন কি করে, যখন মুঠো করলে মুঠো হবে, আবার মুঠোটায় চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে, তখন বুঝবেন মাখানো পারফেক্ট হয়েছে। আমি যদি পুরো ভিডিওটা দেখাই তাহলে এই ভিডিও দেখতে আপনারাই বিরক্ত বোধ করবেন। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একবারে দুধটা ঢেলে দেবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। আমার কিন্তু 4 টেবিল চামচ দুধটাই লেগে গেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। এই ডোটা কিন্তু আঠালো নরম একটা ডো তৈরি করতে হবে। ঘি দিয়ে যখন গুঁড়ো দুধ আর ময়দাটা ময়ান দেবেন বা মেখে নেবেন, মাখতে মাখতে কিন্তু দানাদার হয়। আর এই মাখাটা মাখতে কিন্তু প্রায় 5 মিনিট সময় লাগে। আমি যদি পুরো ভিডিওটা দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি ভিডিওটা কেটে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সব দুধটাই কিন্তু লেগে গেছে। আর এই নরম ডো দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনার ডোটা যদি এরকম নরম করেন তাহলে মিষ্টির গাটা অনেক মসৃণ হবে। আর যদি শক্ত করে ডোটা তৈরি করেন মিষ্টি বানানোর সময় অনেক অসুবিধা হবে, মিষ্টিটা মসৃণ করে তৈরি করতে পারবেন না। এই মিষ্টি আমি এত পরিমাণ বানিয়েছি যে বানাতে বানাতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। এবার ডোটা সেট হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গেছে। দেখুন আমি হাত দিচ্ছি কিন্তু হাতে লাগছে না। এবার জিলাপির শেপ দিয়ে নেব। এর জন্য একটু লেচি নিয়েছি, প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে লম্বা করে নেব। আমি 3 রকমের জিলাপির ডিজাইন তৈরি করতে পারি, আমি এখানে 2 রকম তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে লম্বা করে নিতে হবে। আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি, একবার মেখে নিলেই হবে। ঠিক এত বড় লম্বা করতে হবে। এবার একটু লক্ষ্য করুন আমি কিভাবে জিলাপির শেপটা দিয়ে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনি দেখেই বুঝতে পারবেন। মাঝখানটায় কিন্তু এরকমভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এই তো একটা জিলাপি আমার তৈরি হয়ে গেল। খুব সহজ, কিন্তু তেমন কঠিন নয়। আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। আপনাদের যে ডিজাইনটা পছন্দ আপনারা সেটাই করে নেবেন।
এইভাবে চেপে একটু ভালো করে লাগিয়ে দেবেন যাতে ভাজার সময় খুলে না যায়। আপনারা চাইলে একটু জল দিয়েও লাগিয়ে দিতে পারেন ভালো করে চেপে চেপে। আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি, তেলের মধ্যে আঙুল ধরে রাখা যাচ্ছে না এমন গরম করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা গরম করেছি। এবার জিলাপিগুলো আমি ছেড়ে দিচ্ছি। গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে। ভেসে না ওঠা পর্যন্ত আমি মিডিয়াম লো হিটেই মিষ্টিগুলো ভেজে নেব। মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু টেনে দিইনি, এই মিষ্টিগুলো একা একাই কিন্তু ভেসে উঠবে। আপনারা যদি এই মিষ্টিগুলো বেশি হিটে ভাজেন তাহলে মিষ্টিগুলো খুব একটা ফুলবে না আর দেখতেও ভালো হবে না। আর এই মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই ভাসতে শুরু করেছে। এখানে আপনার নেড়েচেড়ে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। যখন মিষ্টিগুলো এভাবে ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিতে হবে এবং হাই হিটে ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপরে হালকা একটা কালার না আসে। আর সত্যি কথা কি, এই মিষ্টিটা খেতে এতটাই মজা হয়েছে যে কেউ বুঝতে পারবে না এই মিষ্টি দোকান থেকে কিনে আনা মিষ্টি না। খেয়ে সবাই বলবে এটা দোকানের মিষ্টি। দেখুন মিষ্টিগুলো আরও ফুলে গেছে আর মিষ্টিগুলো কিন্তু উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। আমি মিষ্টিগুলো দুইবারে ভেজে নিচ্ছি কারণ একবারে দিলে মিষ্টিগুলো আটবে না। যখন মিষ্টির উপর এরকম একটা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিতে হবে। আর দেখুন আমার মিষ্টি কিন্তু একটাও ফেটে যায়নি। তাই যখন মিষ্টিগুলো বানাবেন তখন দেখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে। ফাটল যদি থাকে সেখান থেকে কিন্তু মিষ্টিগুলো তেলে ভাজার সময় ফেটে যাবে। আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান মিষ্টির ভিডিও কিন্তু পুরোটাই দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কখনোই মিষ্টি বানাতে পারবেন না। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, জিলাপির কালার চলে এসেছে। এবার গ্যাস ওভেনটা আমি হাই হিটে করে দেব। হাই হিটে করে দেওয়ার অর্থ হলো মিষ্টি যখন তেল থেকে তুলবেন তখন মিষ্টির মধ্যে অতিরিক্ত কোনো তেল ঢুকবে না। আমি তেল থেকে তুলে সরাসরি মিষ্টিগুলো শিরায় দিচ্ছি না, প্লেটে তুলে রাখছি, হালকা একটু ঠান্ডা করব। মিষ্টিগুলো যখন হাতের মুঠোতে নিয়ে দেখবেন হাতে সহ্য হচ্ছে, হাতে কোনো জ্বলুনি হচ্ছে না, তখন মিষ্টিগুলো শিরাতে ছেড়ে দেবেন। সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে ছেড়ে দেব আর বাকি মিষ্টিগুলো আমি একটু পরে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, শিরাটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর ফুটে উঠলেই আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি কারণ এই মিষ্টি 10-15 মিনিট জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি সারা রাতই রেখে দিয়েছিলাম আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। এই মিষ্টিগুলো দেখুন শিরায় দেওয়ার পর ফুলে 3 ডাবল হয়ে গেছে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে আর রসে ভরা। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর মিষ্টিটা দেখুন ফুলে ফেপে গেছে, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। কতটা সফট আর জুসি হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে একদম ছানার মিষ্টির মতো হয়েছে। এবার তৈরি করে দেখাচ্ছি ক্রিম জাম মিষ্টির রেসিপি। আর মিষ্টিগুলো দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ ময়দা দিয়ে ক্রিম জাম মিষ্টি। আর এই মিষ্টিগুলো 100% রস ঢুকবে, নরম তুলতুলে হবে, শক্ত হবে না। ক্রিম জাম মিষ্টির জন্য আমি প্রথমে ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। 1 কেজি দুধের জন্য আমি 30 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা কিন্তু অনেক দামি ক্রিম, অনেক বড় বড় মিষ্টির দোকানে কিন্তু এই ক্রিমটা দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব মিষ্টির দোকানে এই ক্রিম দিয়ে তৈরি করা হয় না। এবার দিয়ে দিচ্ছি 30 গ্রাম ডালডা। ডালডা না থাকলে এর পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন। ক্রিমটা যখন ঘন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু ডালডা দেবেন, এর আগে ডালডা দেবেন না। আমি কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরেও এইভাবে খুন্তি দিয়ে ভালো করে 5 মিনিট নাড়তে হবে, তাতে ফিনিশিংটা অনেক ভালো আসবে। এই ক্রিমটা কিন্তু একটু নরম নরম নামাতে হয়। এই ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ক্রিমটা আমি ফ্রিজে রেখে দেব। আর এই ক্রিম দিয়ে অনেক ধরনের দামি মিষ্টি আপনি তৈরি করতে পারবেন। ক্রিম জাম মিষ্টি বানানোর জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। এবার দেব 2টো এলাচ। এলাচ দুটো কিন্তু অনেক ভালো, এলাচটা ময়দার মধ্যেই দিয়ে দেবেন। এবার এলাচটা আমি গুঁড়ো করে নেব।
আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন মিষ্টির মধ্যে ময়দা বা আটার গন্ধ পাওয়া যায়। ভালো এলাচ পরিমাণে একটু বেশি দিতে হবে, আর এলাচটা ময়দার মধ্যে মিশিয়ে দিতে হবে। এলাচটা কখনোই শিরার মধ্যে দেবেন না। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি, আরও সামান্য একটু। আমি মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে। এটা হচ্ছে হাফ টিস্পুন, এর অর্ধেক হয়েছে কিন্তু বেকিং সোডা। আপনারা চেষ্টা করবেন এই মিষ্টিগুলো বেকিং সোডা দিয়েই বানাতে, কারণ বেকিং পাউডার দিয়ে অনেক সময় মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এবার ময়দা আর গুঁড়ো দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিলে কি হবে, ছানার মিষ্টির মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ময়দার মিষ্টি নাকি ছানার মিষ্টি। ময়দাটা মাখানো হয়েছে কিনা বুঝবেন কি করে, যখন এভাবে মুঠো করবেন মুঠো হবে, আবার মুঠোতে চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে, তখন বুঝবেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি মিষ্টির ডোটা তৈরি করে নেব। এজন্য 4 টেবিল চামচ দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, কারণ একবারে ঢেলে দিলে দুধটা কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একটু নরম আঠালো করে মেখে নিতে হবে। আমার এক মিষ্টি আপু জিজ্ঞাসা করেছেন আপনি কত ধরনের মিষ্টি তৈরি করতে পারেন। আপু, আমি প্রায় সব ধরনের মিষ্টি তৈরি করতে পারি। আপনাকে শুধু 3 ধরনের মিষ্টি শিখতে হবে, তাহলে আপনি সব ধরনের মিষ্টি তৈরি করতে পারেন। যেমন রসগোল্লা, কালোজাম, সন্দেশ। আপনি যদি এই ধরনের 3টি মিষ্টি তৈরি করতে পারেন তাহলে সব ধরনের মিষ্টি তৈরি করতে পারবেন। যেমন কালোজাম, পান্তুয়া, লেডিকেনি, গোলাপ জামুন, ল্যাংচা। এই মিষ্টিগুলো কিন্তু একই ধরনের, শুধু উপকরণ কিছুটা ভিন্ন থাকে। কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু এমন আঠালো একটা ডো হবে, আর এই আঠালো ডো দেখে ভয় পাওয়ার কিছু নেই। আর 5 মিনিট রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। আর দেখুন আমার এইটুকু দুধ কিন্তু বেঁচে গেছে। আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এখন হাত দিলে আর হাতে লাগছে না। যখন হাতে লাগছে না তখন বুঝতে পারবেন ডোটা মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মেখে নিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই হাতে মেখে নিতে হবে। এবার অল্প অল্প ডো নিয়ে আমি ক্রিম জাম মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টিগুলো কিন্তু ছোট ছোট করে বানাবেন, খুব বেশি বড় করে বানাবেন না। প্রথমে গোল করে নেবেন, তারপরে 2 হাতের তালু দিয়ে লম্বা শেপ করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে ক্রিম জাম মিষ্টি। কারণ এই মিষ্টিগুলো যখন আপনি তেলে ভেজে শিরাতে ছেড়ে দেবেন, শিরা খেয়ে কিন্তু মিষ্টিগুলো 3 ডবল ফুলে যাবে। এই তো আমার ক্রিম জাম মিষ্টি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাতটা তেলের মধ্যে রাখা যাচ্ছে না, তখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো ছাড়ার একটু পরেই দেখবেন চারপাশ থেকে বুদবুদ উঠে গেছে। তখন বুঝবেন মিষ্টিগুলো একদম পারফেক্ট সময় আপনি তেলের মধ্যে ছেড়েছেন। এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। মিডিয়াম লো হিটে আমি মিষ্টিগুলো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো ভেসে তেলের উপর ওঠে। আর এই মিষ্টিগুলো একটু পরে দেখবেন একা একাই ঘুরতে থাকবে। দেখুন হালকাভাবে আমি তেলটা নেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো যখন তেলের উপর একা একাই ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিতে হবে। কারণ এই সময় যদি আপনি লো হিটে রাখেন তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। মিডিয়াম হাই হিটে ভাজতে হবে মিষ্টির উপর হালকা একটা কালার না আসা পর্যন্ত। দেখুন সব মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে। আর মিষ্টিগুলো দেখুন কত বড় হয়ে গেছে। শিরায় ছাড়ার পর মিষ্টিগুলো কিন্তু আরও বড় হয়ে যাবে। আপনারা যদি শুরু থেকেই মিষ্টিগুলো হাই হিটে ভাজতে থাকেন তাহলে মিষ্টির উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর ভেতরটা যখন কাঁচা থাকবে তখন কিন্তু ভেতরে আর শিরা ঢুকবে না। মিষ্টির উপর যখন এরকম হালকা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে করে দিতে হবে। আর এই মিষ্টিগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ক্রিম জামের কালার না আসে। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, মিষ্টিগুলোতে ক্রিম জামের কালার চলে এসছে। এবার মিষ্টিগুলো আমি তুলে নেব, কিন্তু তার আগে গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে। হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল ঢুকবে না। এবার মিষ্টিগুলো তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শিরাতে আমি মিষ্টি তৈরি করেছি, এই জন্যই আপনারা লাল রং দেখতে পাচ্ছেন।
আর এই মিষ্টিগুলো কিন্তু গরম ছাড়া যাবে না। যখন দেখবেন একটা মিষ্টি মুঠোর মধ্যে নিয়ে মুঠোতে জ্বলুনি হচ্ছে না, ধরে রাখা যাচ্ছে মুঠোর মধ্যে, তখন বুঝবেন মিষ্টিগুলো শিরাতে ছাড়া যাবে। এই মিষ্টি শিরায় দেওয়ার পর আমি কিন্তু 5 থেকে 6 মিনিট বা 15 মিনিট জাল দেব না, জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যখন শিরা করবেন, শিরার জন্য 2 কাপ চিনি নেবেন, 2 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দেবেন। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। শিরাটা ভালো করে ফুটে উঠলেই আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। আমি আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন শিরাটা এভাবে ফুটে উঠবে তখন গ্যাস ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। আর 2 ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক। এই মিষ্টিটা সারা রাত রাখার প্রয়োজন নেই, যেহেতু আমি রাত্রে বানাই তাই মিষ্টিটা আমি সারা রাতই শিরার মধ্যে রেখে দিই। আর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে টুসটুসে হয়ে গেছে। আমি সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নেব। এবার মিষ্টির মাঝখানে ছুরি দিয়ে আমি এভাবে কেটে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু অনেকটা ডিপ করে কাটা যাবে না। এটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নেব, তাহলে ক্রিমটা দিতে অনেক সুবিধা হবে। আমি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা এভাবে সেট করে নিচ্ছি, তারপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা ভরে নিচ্ছি। আমার মিষ্টিগুলো খুব রসালো ও নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে ক্রিমের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। আমি ক্রিমটা ভরে নিয়েছি। এবার পাইপিং ব্যাগের মুখটা আমি কেটে নেব। পাইপিং ব্যাগের মুখটা আমি কেটে নিয়েছি। এবার পাইপিং ব্যাগ দিয়ে মিষ্টির মধ্যে আমি ক্রিমটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল ক্রিম জাম মিষ্টি। পাইপিং ব্যাগটা এভাবে রাবার দিয়ে আটকে নিলে মিষ্টির ভেতরে ক্রিম ভরতে অনেক সুবিধা হবে। মিষ্টির গায়ে যদি ক্রিম বেশি লেগে থাকে তাহলে ছুরি দিয়ে এভাবে মিষ্টির ওপর টান দিলেই অতিরিক্ত ক্রিমটা একদম উঠে আসবে। দেখেই বুঝতে পারছেন ক্রিম জাম মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখে কি বিশ্বাস হচ্ছে এই মিষ্টিগুলো ময়দা দিয়ে তৈরি? আপনি যদি না বলেন এই মিষ্টিটা ময়দার তৈরি, তাহলে কেউ বুঝতেই পারবে না এটা ময়দা দিয়ে মিষ্টি বানানো। তুলোর মতো নরম তুলতুলে, ভেতরে শক্ত হবে না এবং শিরায় দিলে এই মিষ্টি ভেঙে যাবে না। ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। মিষ্টিগুলো বানানোর জন্য আমি বলে 1/2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সুজি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা দিচ্ছি। 1 চিমটিতে যতটা ওঠে ঠিক ততটাই দিচ্ছি, আর পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে নিয়ে। যেহেতু এখানে ময়দার পরিমাণটা অনেক বেশি, তাই আমি আরও একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। আর বেকিং সোডাটা পরিমাপ মতো দিলে ভেতরে শক্ত হবে না। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 2 চিমটি। এলাচ গুঁড়োটা অবশ্যই ময়দার মধ্যেই দিয়ে দেবেন, শিরাতে দেবেন না, কারণ ময়দার মধ্যে দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন। ঘিটা দিলে মিষ্টির টেস্টটা বেশি ভালো হয়। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমন করে মেশাতে হবে যে বেকিং সোডা ময়দা গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুঠো করলে যদি মুঠো হয়, আবার মুঠোয় চাপ দিলে ঝরঝর করে ভেঙে যায়, তাহলে বুঝবেন মেশানোটা একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, কিন্তু আমার 1/2 কাপ দুধ লাগবে না। প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে দুধ দিয়েছি। আমার আরও একটু দুধ লাগবে। আর দুধটা কিন্তু একবারে মেশাবেন না, অল্প অল্প করে মেশাবেন। এবার আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। আমার দুধের পরিমাণটা সামান্য একটু বেশি হয়ে গেছে। এখানে দুধের পরিমাণটা 3.5 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ লাগতে পারে, এর থেকে বেশি লাগবে না। ডোটা নরম হয়ে গেলে চিন্তা করবেন না, একটু বেশি সময় রেস্টে রেখে দিলেই ডোটা কিন্তু সেট হয়ে যাবে। আর নরম হয়ে গেলে যে মিষ্টিগুলো খারাপ হবে সেটা কিন্তু নয়। আমার মিষ্টিগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর 10 মিনিট পরে দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার হাতে আমি ঘি মেখে নিচ্ছি। অবশ্যই ঘিটা মেখে নিতে হবে, আপনাদের যদি ঘি না থাকে আপনারা তেল মেখে নেবেন। অল্প একটু ডো নিয়ে এবার গোল গোল কালো জামের শেপ দেব। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। একটু লক্ষ্য করবেন মিষ্টির বলে যেন কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থাকে তবে সেখান থেকে ভাজার সময় কিন্তু ফেটে যাবে।
ঠিক এরকম একটা মসৃণ বল তৈরি করতে হবে। তো আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো। এবার তেলটা যখন হালকা গরম হবে তখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছাড়ার পর যখন দেখবেন মিষ্টির চারপাশ থেকে বুদবুদ উঠছে তখন বুঝবেন মিষ্টিগুলো ঠিক সময়ে আপনি ছাড়তে পেরেছেন। আর মিষ্টিগুলো এই সময় আপনাকে নেড়ে চেড়ে বা উল্টে পাল্টে দিতে হবে না, মিষ্টিগুলো একা একাই দেখবেন ঘুরে যাবে। এই সময় গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম লো হিটে আছে, আর যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন মিডিয়াম হাই হিটে করে দেব। মিষ্টিগুলো ভেসে উঠেছে আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা আমি মিডিয়াম হাই হিটে করে দেব। আর এই সময় যদি আপনি লো হিটে মিষ্টিগুলো ভাজেন তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। অনেকেই বলেন মিষ্টি ভাজার সময় কেন ফেটে যায়, এই কারণেই মিষ্টিগুলো ফেটে যায়। আর মিষ্টিগুলো খুন্তি অথবা হাতা দিয়ে মিষ্টির উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ভাজলে মিষ্টির চারপাশে সমান কালার হবে, কোথাও বেশি কালার কোথাও কম কালার হবে না। মিষ্টির উপর যখন হালকা এরকম একটা কালার আসবে তখন কিন্তু ওভেনের আঁচটা আমি মিডিয়াম লো হিটে করে দেব। এখন মিষ্টিগুলো লো হিটে ভেজে নেব কালার না আসা পর্যন্ত। মিষ্টির উপর হালকা একটা কালার চলে এসছে, এখন আমি মিডিয়াম লো হিটে মিষ্টিগুলো ভেজে নেব কালার না আসা পর্যন্ত। আর মিষ্টি যখন বানাবেন দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে যেতে হবে, কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভাজার জন্য মিষ্টিগুলো কিন্তু সমানভাবে কালার হচ্ছে চারিদিকে। দেখুন এখন পান্তুয়ার কালার চলে এসছে। যেহেতু আমি কালোজাম মিষ্টি বানাবো, কালোজাম মিষ্টির কালারটা আরও ডিপ হবে। কালোজাম মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালার আমি করব না। এবার কালোজামগুলো আমি তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার আগে কিন্তু ওভেনের আঁচটা আমি হাই হিটে করে দিয়েছি। হাই হিট করলে কি হবে, মিষ্টির মধ্যে কোনো তেল ঢুকবে না। আর এই মিষ্টিগুলো তেল থেকে ওঠানোর পর আরও একটু কিন্তু কালার হয়ে যাবে। এখন মিষ্টিটা অনেক গরম আছে, হাতে সহ্য হচ্ছে না, এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ছাড়া যাবে না। যখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে, হাতে সহ্য হবে, তখন মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। মিষ্টির গরমটা এবার হাতের মধ্যে সহ্য হচ্ছে, মিষ্টিগুলো এবার শিরায় ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। শিরাটা আমি অনেক আগে করেছিলাম তাই একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। এভাবে ফুটন্ত শিরার মধ্যেই আপনারা মিষ্টিগুলো দিয়ে দেবেন। এই মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করার কোনো প্রয়োজন নেই। যখন শিরাটা ফুটে উঠবে মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখলেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। এবার শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের কেনা মিষ্টি না, ময়দা দিয়ে তৈরি এই মিষ্টি। শিরাটা যখন এরকম ফুটে উঠবে তখন গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন এবং ঢাকা দিয়ে রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টা। আর 1 থেকে 1.5 ঘন্টা পরেই দেখবেন ম্যাজিক। আর 1 থেকে 1.5 ঘন্টা পর আমি মিষ্টিগুলো তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে নরম তুলতুলে টুসটুসে হয়ে গেছে। আমি খুব আস্তে চাপ দিয়ে দেখাচ্ছি, জোরে চাপ দিলে এই মিষ্টিটা কিন্তু একদম ভেঙে গলে যাবে। এবার মিষ্টিগুলো শিরা থেকে তুলে আমি কিছু মাওয়া ছড়িয়ে দেব। আমি এখানে গুঁড়ো দুধের তৈরি মাওয়াটাই ছড়িয়ে দিচ্ছি। মিষ্টিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে দেখাবো ক্ষীরমোহন বা কাটারি ভোগ মিষ্টি রেসিপি। প্রথমেই আমি শিরা তৈরি করে নিচ্ছি, এজন্য দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল, আর 2.5 কাপ জলের জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই শিরাটা পাতলা শিরা হবে, জাল দিয়ে এই শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি ঘন শিরা করেন মিষ্টির মধ্যে রস কিন্তু ভালোভাবে ঢুকবে না। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। চিনিটা গলে ফুটে উঠেছে, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে আমি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে এই মিষ্টিটা এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন। মিষ্টিটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। আর এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি। আমি হাতের তালুর উপর নিয়ে দেখাচ্ছি কতটা দিচ্ছি। আরও সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, ঠিক এতটুকু বেকিং সোডা দেব। আমার এক প্রিয় বন্ধু ইতিমধ্যে কমেন্ট করেছেন বেকিং সোডাটা মেজারমেন্ট স্পুন দিয়ে মেপে দেখাতে।
আমার আগের অনেকগুলো ভিডিওতে আমি মেজারমেন্ট স্পুন দিয়ে বেকিং সোডা মেপে দেখিয়েছি। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই মেজারমেন্ট স্পুন দিয়ে বেকিং সোডা মেপে দেখাবো। অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি সব শুকনো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। এবার হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মেখে নিতে হবে। আর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিলে ছানার মিষ্টির মতো হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি না ময়দা দিয়ে তৈরি মিষ্টি। ময়দাটা ভালো করে মেশানো হয়েছে কিনা বুঝবেন কি করে? যখন ময়দার মিশ্রণটাকে এভাবে মুঠো করবেন, মুঠো হবে, আবার মুঠোতে চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে, তখন বুঝবেন পারফেক্ট মাখা হয়ে গেছে। আর ময়দাটা দেখুন ছোট ছোট দানা দানার মতো হয়ে গেছে। আর যত বেশি মাখবেন তত আরও বেশি দানা দানা হবে। এবার মিষ্টি বানানোর জন্য আমি ডো তৈরি করে নেব। এজন্য নিয়েছি 4 টেবিল চামচের একটু বেশি দুধ। অল্প অল্প দুধ দিয়ে প্রথমে আমি ছানাটা মেখে নেব। দুধটা একবারে ঢেলে দেবেন না, তাহলে কম বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প বারে বারে দুধটা ঢেলে ডোটা মেখে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে ময়দা বা আটার কারণে দুধটা কিন্তু কম বেশি লাগতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়ে ডোটা মেখে নেবেন। যখন এরকম একটা আঠালো ডো হবে তখন বুঝবেন পারফেক্ট ডো হয়ে গেছে। আর দেখুন আমার সবটুকু দুধ কিন্তু লাগেনি, এই দুধটুকু কিন্তু বেঁচে গেছে। এবার ডোটা আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। হাত পরিষ্কার করে ধুয়ে আসতে আসতেই আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আর হাতে লাগছে না। এবার হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি। আর ঘিটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে, তা না হলে মিষ্টি বানাতে একটু অসুবিধা হবে। একবার মেখে নিলেই হবে। এই মিষ্টিগুলো প্রথমে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো আমি একটু বড় সাইজের করব। অনেক বড় সাইজের করেছি, আপনারা পারলে এর থেকে ছোট সাইজ করবেন। আমার 9টা মিষ্টি হয়েছে, আপনারা 12টার মতো মিষ্টি তৈরি করে নেবেন। আমার মিষ্টি বানাতে যে যে সুবিধা অসুবিধাগুলো হয় আমি আপনাদের সাথে শেয়ার করি, একটাই কারণ যাতে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে মিষ্টিগুলো বানাতে পারেন। এই তো মোহনভোগ মিষ্টির একটা শেপ আমি দিয়ে দিয়েছি। আর গোল শেপ তো সবাই দিতে পারেন, তাই আমি আর দেখাচ্ছি না। মিষ্টির বলটা কিন্তু এমন মসৃণ হতে হবে। মিষ্টির বলে যেন কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থাকে তেলে ভাজার সময় সেই ফাটল থেকেই কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। তাই মিষ্টির বলগুলো একটু মসৃণ করে তৈরি করবেন। আমার সবগুলো মিষ্টির বল কিন্তু তৈরি করা হয়েছে। এবার আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। মিষ্টিগুলো ডুবো তেলে ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি। কড়াইটা যখন হালকা গরম হয়েছে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলটা কতটা গরম করতে হবে সেটাও বলে দিচ্ছি। মিষ্টিগুলো ছাড়ার পর যখন মিষ্টির চারপাশ থেকে এরকম বুদবুদ উঠবে তখন বুঝবেন পারফেক্ট সময়ে আপনারা মিষ্টিগুলো ছাড়তে পেরেছেন। এই মিষ্টিগুলো নেড়েচেড়ে ভাজার কোনো প্রয়োজন নাই। একটা সময় পর দেখবেন মিষ্টিগুলো একা একাই ভেসে উঠছে এবং একা একাই ঘুরে যাচ্ছে। নেড়েচেড়ে দেওয়ারও দরকার হয় না, তবুও আমি নেড়ে দিচ্ছি কারণ মিষ্টিগুলো একা একাই ঘুরবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে আর একা একাই মিষ্টিগুলো কিন্তু ঘুরে যাচ্ছে। আমি আপনাদের আবারও বলছি মিষ্টিগুলো একটু ছোট সাইজ করে বানাবেন। আমি বড় সাইজ বানিয়েছি। বড় সাইজ বানাতে একটু অসুবিধাই হয়, কারণ এই মিষ্টির বলগুলো যখন ভেজে শিরাতে দেবেন তখন শিরা খেয়ে 3 ডবল ফুলে যাবে। তাই মিষ্টির বলগুলো একটু ছোট করেই বানাবেন। আমার মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আঁচটা কিন্তু আমি হাই হিটে করে দেব। প্রথমে কিন্তু গ্যাস ওভেনের আঁচটা লো হিটেই ছিল। মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন যদি গ্যাস ওভেনের আঁচ লো হিটে থাকে তাহলে সব মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। মিষ্টিগুলো ততক্ষণ হাই হিটে ভাজতে হবে যতক্ষণ মিষ্টির উপর হালকা একটা কালার না আসে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন কিন্তু গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে আছে। যখন মিষ্টির উপর এরকম হালকা একটা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা আমি মিডিয়াম লো হিটে করে দেব।
কারণ এই সময় যদি হাই হিটে মিষ্টিগুলো ভাজি তাহলে মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে। মিডিয়াম লো হিটে আমি ততক্ষণ মিষ্টিগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মোহনভোগ মিষ্টির কালার না আসে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যাতে মিষ্টির দুই পাশেই সমান কালার আসে। মোহনভোগ মিষ্টির কালার চলে এসেছে, এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো তোলার আগে গ্যাস ওভেনের আঁচটা হাই হিটে করে দিতে হবে। হাই হিটে করে দিলে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল চুষে নেবে না। এই মিষ্টিগুলো আমি এখন শিরার মধ্যে ছেড়ে দেব, কিন্তু এই মিষ্টিগুলো শিরার মধ্যে গরম অবস্থায় ছাড়া যাবে না। মিষ্টিগুলো যখন হাতের মুঠোতে নেবেন, যদি হাতের মধ্যে সহ্য হয়, কোনো জ্বলনি না হয়, তখন বুঝবেন মিষ্টিগুলো শিরায় ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো ছাড়া যাবে না, তাই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি আর ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। 2 মিনিট আমি শিরার মধ্যে কুক করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব আমি 3 থেকে 4 ঘন্টা। আপনারা যদি ছোট করে মিষ্টিগুলো বানান তাহলে আপনাদের 2 ঘন্টা পরেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। যেহেতু আমি অনেক বড় মিষ্টিগুলো বানিয়েছি তাই আমার সময় 3 থেকে 4 ঘন্টাই লাগবে। আর লক্ষ্য রাখবেন মিষ্টিগুলো যেন শিরার নিচে থাকে, শিরার উপরে না থাকে। আপনারা চাইলে শিরাটা একটু বেশি বানাতে পারেন। আর দেখুন আমি সারা রাতে মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর রস খেয়ে টুসটুসে হয়ে গেছে আর মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। আমার জায়গাটা ছোট ছিল এই জন্য মিষ্টিগুলো কিন্তু 2-1টা চ্যাপ্টা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত শিরা মিষ্টি থেকে ঝরে যায়। আমার এখানে 1 কাপের মতো শিরা বেঁচে গেছে। আমি এই শিরা দিয়েই ক্ষীরমোহনের ক্ষীর তৈরি করব। আমি 1 কাপ শিরা দিয়ে দিচ্ছি। শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব, কারণ এই মিষ্টিগুলোর জন্য আমার 2 কাপ গুঁড়ো দুধেরই প্রয়োজন হবে। এবার অনবরত নেড়ে নেড়ে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ময়দা। ময়দা দিয়ে কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু একদম লো হিটে আছে, গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। লো আঁচেই নেড়ে নেড়ে এই ক্ষীরটা কিন্তু করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টিটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর মিষ্টির মধ্যে একটা শাহি শাহি ভাব চলে আসবে। কিছুক্ষণ ক্ষীরটা কুক করার পর আবারও 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে ঘিয়ের পরিবর্তে এখানে ডালডাটাও ব্যবহার করতে পারেন। নাড়া কিন্তু একদমই থামানো যাবে না। নাড়তে নাড়তে ক্ষীরটা যখন এরকম ঘনত্ব হবে বা এক জায়গাতে হয়ে আসবে তখন বুঝবেন ক্ষীরটা হয়ে গেছে। মনে রাখবেন এই ক্ষীরটা কিন্তু একদম শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরম করাও যাবে না। যখন এরকম ঘনত্ব হবে তখন ক্ষীরটা নামিয়ে নেব। আমার ক্ষীরটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর ক্ষীরটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই ক্ষীরটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। আর দেখুন অল্প একটু ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এজন্য একটু সফট থাকা অবস্থায় গ্যাস ওভেন থেকে নামিয়ে নিতে হবে। এবার একটু ক্ষীর নিয়ে আমি হাত দিয়ে এভাবে বাটির মতো করে নিচ্ছি, কারণ এখনও প্রচণ্ড গরম, ধরতে পারছি না। এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে মিষ্টিটা এভাবে চেপে চেপে কভার করে দিতে হবে। এভাবে দিলে মিষ্টিটা খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। একটু লক্ষ্য করুন আমি কিভাবে কভারটা করে দিচ্ছি। এবার হাতের তালু দিয়ে এভাবে গোল করে মসৃণ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল কাটারি ভোগ বা ক্ষীরমোহন। এবার একটা ক্ষীরমোহন আমি কেটে দেখাচ্ছি আর ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে। মিষ্টিগুলো এতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে যে আমার কাটতেই অসুবিধা হচ্ছে। দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো। এবার মিষ্টিগুলো আরও একটু আকর্ষণীয় ও সুন্দর করার জন্য আমি স্যাফরনের ফোঁটা দিয়ে দিচ্ছি মাঝখানে। মিষ্টিগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।